আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। অন্য ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এবং এই মুহূর্তে আমি জানি আমাকে যারা শুনছেন তাদের মেজাজটা খুব একটা ভালো নেই, এবং সেটা থাকার কোনো কারণও নেই। বাংলাদেশে ক্রিকেটকে যারা ফলো করেন, যারা ক্রিকেটকে ভালোবাসেন, যারা ক্রিকেটকে কেন্দ্র করে তাদের স্বপ্ন দেখেন, আবেগের পুরো জীবনটাকে আসলে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেন, সেই তারা আজকে দারুণ একটা এক্সপিরিয়েন্স পেয়েছে। একটা সময় বাংলাদেশ কানাডার সাথে ওয়ার্ল্ড কাপে গিয়ে হেরেছিল। এবার ওয়ার্ল্ড কাপের আগে প্রস্তুতিমূলক সিরিজে ইন্টারন্যাশনাল টি-20-তে ইউএস এর কাছে বাংলাদেশ দল পরাজিত হয়েছে। বাংলাদেশ দলের ক্যাপ্টেন কদিন আগে সংবাদ সম্মেলনে দারুণ একটা কথা বলেছেন। ইনাদের সম্পর্কে আবার এখন কিছু বলা যায় না। আমি অনেক কিছু বললে এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় যায়, যে রিয়াসাদ আজিম তাদেরকে অ্যাটাক করে, তাদের মনোভাব নষ্ট করে দেয়, এবং এরপরে হচ্ছে আমাকে কিভাবে আমার অ্যাক্রেডিটেশন নাকি বাতিল করা হবে, এই আলোচনাটা ক্রিকেট বোর্ডে হয়, সিরিয়াসলি হয়। এবং সেটা যদি হয় আপনারা করেন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, আপনারা সেটা করেন। সেই আলোচনার পরবর্তী সময় আমি করব। যে আলোচনায় আছি সেই আলোচনাটা করতে চাই, যে বাংলাদেশ দলের ক্যাপ্টেন বলেন কদিন আগে সংবাদ সম্মেলনে, তার বক্তব্য দিয়ে আমি বলছি যে টি-20 ক্রিকেট এমন একটা ফরম্যাটের ক্রিকেট, এখানটায় যে কোনো কিছু হয়ে যেতে পারে। নোমান মোহাম্মদ, আমাদের নোমান ভাই, আপনারা সবাই চেনেন, নট আউট নোমান তার প্ল্যাটফর্ম, তিনি প্রশ্ন করেছিলেন এই যে কোনো কিছুটা বাংলাদেশ কেন ঘটাতে পারে না। তখন অবশ্য কোনো উত্তর নেই, নিজেদের দোষ থাকার জন্য। আজকেও যখন ম্যাচ শেষ হয়েছে সংবাদ সম্মেলনে আমরা দেখেছি যে বাংলাদেশ নাকি ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে যে খারাপ খেলেছে, প্রশ্নকর্তা যখন ক্যাপ্টেনকে জিজ্ঞেস করছিলেন তার উত্তরটা ছিল যে আসলে ভালো উইকেটে খেলা হয় নাই। বাংলাদেশ দল প্রিপারেশনের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে খেলছে, বাংলাদেশ দল প্রিপারেশনের জন্য ইউএস এর বিপক্ষে খেলছে, পরাজিত হচ্ছে, উইকেট খারাপ, ঘরের মাঠের উইকেটটাও খারাপ। এটা কি আসলে খুব বেশি যৌক্তিক কোনো কথা মনে হয়? এবং সে কারণে আমরা খুব একটা টেন্সড না। এই খারাপ উইকেটে যখন বাংলাদেশের ক্রিকেটাররা, ব্যাটার স্পেশালি, প্রপার রানটা করতে পারেন না, এবং খারাপ উইকেটে যখন তুলনামূলকভাবে স্বীকৃত খারাপ একটা দল, যেহেতু তারা এখন পর্যন্ত ক্রিকেট সার্কিটে, ওয়ার্ল্ড সার্কিটে বড় কিছু অ্যাচিভ করতে পারেন নাই, সেই ইউএসএ আমাদেরকে হারিয়ে দেয়, তখন তাহলে তারা কতটা আমাদের থেকে ভালো ক্রিকেট খেলছে। আমাদের ক্রিকেট বোর্ড, আমাদের ক্যাপ্টেন, আমাদের স্ট্রাকচার, আমাদের বোর্ডের অর্থ, আমাদের ক্রিকেট কাঠামো, সবকিছুর থেকে ইউএসএ কতটুকু পিছিয়ে সেটা শুধু তাদের ওই গ্রাউন্ডটা দেখলেই বোঝা যায়। বিশ্বকাপ শুরুর 1 মাস আগে যখন তাদের মোটামুটি নিউ ইয়র্কের ওই মাঠটা প্রস্তুত হয়, এবং সেটা হচ্ছে একটা অস্থায়ী অবকাঠামো, তখন বোঝা যায় তারা কতটুকু পিছিয়ে। সেই পিছিয়ে পড়া ইউএস এর কাছে আমরা পরাজিত হই। আমাদেরকে এই লজ্জার অভিজ্ঞতাও অর্জন করতে হয়। একবার খেয়াল করে দেখুন যে আজকে সাকিব আল হাসান, আপনারা আমাকে গত 3-4 দিনে যে গালিগালাজ করেছেন, আজকে সাকিব আল হাসান থাকতে, রিশাদ থাকতে, আমি রিশাদের কথা আমি আলাদাভাবে এখন বলার দরকার নেই, সাকিব আল হাসান আছেন, আমি লাস্ট ওভার মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে করাবো? আমার মাথায় ঢুকে না। আমি জানি না যে সাকিব আল হাসান কোনো ইনজুরির মধ্যে ছিলেন কিনা, এরকম কোনো ইস্যুস ছিল কিনা, আমি জানি না। আবারও বলছি, এই মুহূর্তে এত দ্রুততম সময়ের মধ্যে সেটা জানা সম্ভব না। কিন্তু তিনি যদি ইনজুর্ড না থাকেন, বা তিনি যদি ফিট থাকেন টু বল, লাস্ট ওভারটাকে আমি রিয়াদের দ্বারা করাবো। অথবা সাকিব আল হাসান ইনজুরি থাকলেন, তারপরেও কি আমি শেষ ওভারে রিস্ক মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে নেব? শেষ কয়টা ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ বল করেছেন? আমি শেষ 4 ওভার, আমরা ডানহাতি বাঁহাতি কম্বিনেশন নিয়ে অনেক কথাবার্তা বলি না, ওদের টিমে অনেক লেফটি ব্যাটার আছে দেখে আমি আর রাইটি বোলার দরকার, এই টাইপের তো আমরা বক্তব্য আলোচনাগুলো করি। আমার এইভাবে কথা বলার স্টাইলটাও এখন অনেকের পছন্দ না, সিরিয়াসলি বলছি। যাই হোক, এগুলো বিষয় নিয়ে আলোচনা হবে। তো যে বিষয়টা বলছিলাম, যে অনেক লেফটি ব্যাটার আছে দেখে আমাদের অনেক রাইটি বোলার দরকার, বা এরকম কিছু একটা, এরকম যুক্তি তো আমরা বিভিন্ন সময় দিই। কোরি অ্যান্ডারসন আর হার্মিদ দুজনই বাঁহাতি ব্যাটার, শেষ 4 ওভারে 3টা ওভার শান্ত করালেন আমার দুজন বাঁহাতি পেসার দিয়ে। আপনি যখন জানবেন যে আগ্রাসী ব্যাটাররা, ইউএস এর এই টিমটা তো হচ্ছে যে 15 সদস্যের দলের, ইউএস এর নেটিভ বলতে অরিজিনালি যাদেরকে বোঝে কেউ না, ভারতেরই 8 জন রয়েছে, পাকিস্তানের 2 জন, সাউথ আফ্রিকার 2 জন, তাই না? এইভাবে ধার দূর করে হচ্ছে নিউজিল্যান্ডের 1 জন, তারা দলটা বানিয়েছে। সো আমি যখন জানবো যে ওই দলে অন্তত ফিনিশিং টাচ দেওয়ার জন্য শেষের দিকে কোরি অ্যান্ডারসন আর হার্মিদের মতো লেফটি ব্যাটাররা রয়েছে, ঠিক তখন আমি মুস্তাক শরীফুলকে তাদেরকে মোকাবেলা করার জন্য 2 জন বাঁহাতি পেসারকে রেখে দিব। 17 এবং 19তম ওভারে, 17 ওভারের শেষ 2 বলে মুস্তাক 6 খেলেন, হার্মিদ মারলো। 19তম ওভারে শেষ ওভারের আগের বলে 6 খেলেন এবং 15 রান দিলেন মুস্তাফিজুর রহমান। আমার প্ল্যানটা কি? আমি সাকিবকে রেখে দিচ্ছি, আমি রিশাদকে রেখে দিচ্ছি,
আমি টাইট বোলিং এর জন্য আসলে সবচেয়ে বেশি যে বিখ্যাত, সেই মাহাদির ওভার আগেই শেষ করে ফেলছি, শেষে তাদের লেফটি ব্যাটিং অর্ডারের কথা জেনেও আমি তাদের জন্য আমি রেখে দিচ্ছি হচ্ছে মুস্তাকির শরীফুলকে। লাস্ট ওভার আমি করাচ্ছি মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে, অথচ 3 ওভার বাকি, 1 ওভার সাকিবের এবং 2 ওভার রিশাদের, যারা আমার প্রপার বোলার, অরিজিনাল আমার স্পিনার, তাদেরকে আমি রেখে দিচ্ছি। ইজ দ্যাট দ্য প্রপার ক্যাপ্টেন্সি? এই প্রশ্নগুলো তোলা যাবে না ভাই, বলা যাবে না কোনো কিছু। এই শান্ত এই লিটনরা কদিন পরে একটা ভালো ইনিংস খেলবে এবং আপনারা আমার গোষ্ঠী উদ্ধার করবেন। বাংলাদেশ দলটা আজকে কি খেলেছে আমার এই আলোচনাটা সেটা নিয়ে। বাংলাদেশ দল আজকে 21 তারিখে ইউএস এর কাছে পরাজিত হয়েছে, আমার আলোচনা সেটা নিয়ে। সেই আলোচনা করতে পারবো না। আপনাদের ভালো লাগছে বাংলাদেশ ইউএস এর কাছে হেরে গেছে? আপনাদের ভালো লাগছে শান্ত 27 স্ট্রাইক রেটে ব্যাট করেছে লিটন কুমার দাস, দুবার জীবন পাবার পরেও দ্বিতীয় এবং তৃতীয় ওভারে, তারপরে 15 বলে 14 রান করে আউট হয়ে গেছে, অ্যাক্রস দ্য ব্যাট খেলতে গিয়ে আবারও একই ভুল? আমাদের কারো কি ভালো লাগছে? শান্ত লিটনদের পারফরমেন্স তো আমরা সবাই দেখতে চাই, কিন্তু যখন একজন ইনফর্ম ব্যাটারকে আমি বসিয়ে রাখবো কারণ তিনি ইনফর্ম, তিনি ফর্মে রয়েছেন, যিনি ফর্মে নাই তাকে ফর্মে ফেরাতে হবে, এই উদ্দেশ্যে তানজিদকে বসিয়ে যখন আমি লিটনকে খেলাচ্ছি, ঠিক তখন কি আমি রাইট ডিসিশন নিচ্ছি? এর আগের আলোচনা আমি বলেছি যে তানজিদ তামিম তিনি বাংলাদেশে রান করেছেন। বাংলাদেশ ইজ গোয়িং টু প্লে দ্য ওয়ার্ল্ড কাপ ইন ইউএসএ। দের ইজ এ বিগ ডিফারেন্স। আউটফিল্ডের ডিফারেন্স রয়েছে, মাঠের দৈর্ঘ্যের ডিফারেন্স রয়েছে, ওয়েদারের ডিফারেন্স রয়েছে, প্রতিপক্ষের শক্তিমত্তার ডিফারেন্স রয়েছে। একজন ক্রিকেটার জাস্ট একটা ইন্টারন্যাশনাল সিরিজ খেলেছে T20-তে, তারপরে সিরিজের প্রথম ম্যাচটা আমরা তাকে নিলাম না। আমরা এত রিল্যাক্টেন্ট, আমরা এত শিওর হয়ে গেছি যে আমরা এই ম্যাচটা জিতবই। সো উই হ্যাভ টু গিভ দ্য চান্স টু লিটন। আমরা কি প্রপার প্ল্যান করছি? আজকে আমি রিয়াসাত আজিম কথা বললে আপনারাও বলেন যে বাংলাদেশ দলের নাকি মনোসংযোগ নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে প্রফেশনাল কে ভাই? প্রফেশনাল হতে হবে কাকে? আপনি খারাপ খেলবেন আমি সমালোচনা করতে পারবো না, আপনি 27 স্ট্রাইক রেটে ব্যাট করবেন, আপনি ইনফর্ম ক্রিকেটারকে বসিয়ে রাখবেন কেন, সেটার ব্যাখ্যা আমি চাইতে পারবো না। হোয়াট ইজ দ্য জব? হোয়াট ইজ দ্য জব ডিসক্রিপশন অফ আ জার্নালিস্ট? আই হ্যাভ টু আস্ক কোয়েশ্চেন। আপনারা আমার গোষ্ঠী উদ্ধার করেছেন। একবার খেয়াল করে দেখুন যে বাংলাদেশ দলের আজকে সবচেয়ে ইকোনমিক্যাল বোলার ছিলেন সাকিব আল হাসান, তাই তো? সাকিব আল হাসানের আইসাইড প্রবলেম, কিছু কিছু ঝামেলা চলছে, তিনি ব্যাটিংটা স্ট্রাগল করছেন। ডেফিনেটলি সাকিব কাম ব্যাক করবেন, আই হ্যাভ দ্যাট বিলিভ। এই যে অনেকে আপনারা আমাকে সাকিব হেটার্স বানিয়ে দেন, সাকিবের বোনকে নিয়ে আপনারা জানেন কদিন আগে অনেকে জুয়ারি টুয়ারি বানিয়েছিল। আমি তো সাকিব হেটার, আপনারা বলেন। রিয়াসাত আজিম কোনো কন্টেন্ট করেছিল, আলোচনা করেছিল? বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমে, অনলাইন, প্রিন্ট, সব জায়গায় হয়েছে না? টেলিভিশনে হয়েছে না? আমি কোনো কন্টেন্ট বানাইনি ভাই, আমি শিওর হওয়ার চেষ্টা করেছি এবং দ্যাট এলিগেশন ওয়াজ নট প্রপারলি রাইট। সাকিবের বোনের কোনো ধরনের দোষ ছিল না সেখানটায়, জাস্ট ইন্ডিয়ান একজনের বক্তব্য শুনে সেই ঘটনাটা ঘটানো হয়েছে। সাকিব আল হাসান কদিন আগে একজন দর্শকের উপর চড়াও হয়েছিলেন, মাঠে তিনি কোচের সাথে আলোচনা করছেন, একজন ঢুকে পড়ে সেলফি তুলছে। আমি কোনো কন্টেন্ট করেছি? আপনারা এগুলো মনে রাখবেন না, কিন্তু এগুলো আপনারা মনে রাখবেন না। আপনারা একটা ট্যাগ দিয়ে দিবেন, সাকিব ট্যাগ দিবেন, তামিম ট্যাগ দিবেন। আজকে বাংলাদেশ দল যখন খেলছিল এবং সবচেয়ে ইকোনমিক্যাল বোলার যিনি ছিলেন সেই সাকিব আল হাসানকে আমি একটা ওভার করালাম না। আমি রিশাদকে নিয়েছি বল করানোর জন্য, 2 ওভারে 16 রান দিয়েছেন। আমার কাছে মনে হয় 2 ওভারে 16 রান দিলেও তিনি ইফেক্টিভ ছিলেন, একটা উইকেট কিন্তু নিয়েছেন। তাকে আমি আরেকটা ওভার করানোর সাহস করলাম না। আমি মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে লাস্ট ওভার করাই। আমি শেষ 4 ওভারে 3 ওভার আমি আমার বাহাতি পেসারদেরকে রেখে দিই। এই যখন হয় পরিকল্পনা, এই যখন হয় একটা দলের এগেনস্টে আমার এত বেশি রিল্যাক্টেন্ট হয়ে যাওয়া যে যেই ব্যাটার লাস্ট সিরিজে হাইয়েস্ট রান করেছে প্রথম ম্যাচটা অন্তত ভাই তারে খেলান না, এত রিল্যাক্টেন্ট হওয়ার কিছু নেই। আমরা জিতেই যাবো এটা ধরে না তো কোনো সুযোগ নেই। আজকে অনেক ধরনের ব্যাখ্যা দেওয়া হবে যে ক্রিকেটে অনেক কিছুই ঘটতে পারে, বাংলাদেশ হেরে গেছে, পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াবে, এই শিক্ষাটা আমাদের দরকার ছিল, বিশ্বকাপে যেন ভালো করি। দিন শেষে ইউএস এর বিপক্ষে বাংলাদেশ যখন হেরে যায় ভাই, এটা অনেক লজ্জার। এই লজ্জাবোধটুকু আমার মনে হয় আমারও যেমন আছে, দর্শকদের যেমন আছে, ক্রিকেট যারা পরিচালনা করে তাদেরও হয়তো খারাপ লাগাটা আছে। আমরা একটু প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করি, একে অপরকে দোষ না দিয়ে সমালোচনাগুলোকে গ্রহণ করে একটু প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করি। ক্রিকেটটাকে আমরা সবাই ভালোবাসি এবং এই ক্রিকেটে এই ক্রিকেটারদেরই অনেক কিছু করার আছে। লিটন কুমার দাসরা যখন বারবার অফ ফর্মে থাকার পরও চান্স পান, তামিমদের যখন বসিয়ে রাখা হয়, কিংবা অন্য একজন ক্রিকেটার যখন বসে থাকেন কিন্তু সুযোগ পান, নাফিস হোসেন ধ্রুব বলতেই পারি আমরা, তখন এটা আসলে একটা সমতাকে নির্দেশ করে না। বাংলাদেশ দলে অনেকের ক্ষেত্রে অনেক রকম নীতি প্রয়োগ হয়, সেই ব্যাপারটাকে ইন্ডিকেট করে, অ্যান্ড দ্যাট ইজ নট হেলদি।
বাংলাদেশ ক্রিকেট আমাদের জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতি নির্বিশেষে সবার একটা প্রাণের জায়গা। এই জায়গাটাকে আমরা একটু আরো কেয়ারফুলি হ্যান্ডেল করি। ক্রিকেট বোর্ডের প্রতি আমার উদাত্ত আহ্বান। সবাই ভালো থাকবেন। টেক গ্রেট কেয়ার।